রাস্তার ওপাশে দাঁড়িয়ে ঈশান মীরার দিকে তাকিয়ে আছে আর হাত নাড়ছে। মুহূর্তেই মীরার মেজাজ বিগড়ে গেল। সকাল সকাল ফুরফুরে মেজাজে উঠেছিল সে। ঈশান এসেই ওর মনটা খারাপ করে দিল। কফির মগটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। রাগে দাঁত কিরমির করে তাকায় সে। ঈশান একটা টি শার্ট আর জিন্স পরে আছে, গলায় সানগ্লাস ঝুলানো তার। এতক্ষণ সে মীরার জন্যই অপেক্ষা করছিল। ঈশান রাস্তা পার হয়ে বারান্দার নিচে এসে দাঁড়ায়। মীরার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং মীরা। মীরা ছোট ছোট চোখে তাকালো ঈশানের দিকে। চোখে তার এক রাশ বিরক্তি। ঈশান আবার বলল, আমাকে মর্নিং বলবি না? মীরা এবার উত্তর দিল, ইটস আ ব্যাড মর্নিং ফর মি। সেই জন্য কি আমাকে বলা যায় না? আমার তো আজকে সকালটা দারুণ লাগছে। মীরা কপট রাগ দেখিয়ে বলল, কি চাই এখানে? কেন এসেছেন এখানে? ঈশান মুখটা গোমড়া করে বলল, চাই তো কত কিছুই, কিন্তু তুই তো দিবি না। যাই হোক, আপাতত নিচে আয়, তোর সাথে কথা আছে। ঈশানের কথা শুনে মীরা অবাক হচ্ছে। সে বলল, আপনি বলবেন আর আমি চলে যাব? হাউ ফানি, গো টু হেল। দেখ মীরা, এরকম করিস না। মানছি আমাদের অনেক বড় মিস্টেক হয়েছে, কিন্তু একবার আমার কথাগুলো শোন, তাহলে সব বুঝতে পারবি। মীরা একটু চেঁচিয়ে বলল, এখান থেকে যাবেন নাকি? না হলে কি করবি? মারবি? মারতে হলেও তোকে নিচে নামতে হবে, লেট করিস না। মীরার গা রাগে শিরশির করে উঠল। এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পেল না। হাতের মগের দিকে তাকাতে দেখল কফি থেকে গরম ধোঁয়া উঠছে। মীরা এক সেকেন্ড দেরি না করেই মগ থেকে কফি ছুঁড়ে মারে ঈশানের দিকে। ঈশান মীরার দিকেই তাকিয়েছিল, তাই সে দ্রুত সরে গেল। কফি পড়ল রাস্তার উপর। ঈশান চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোর এই অভ্যাসটা এখনো যায়নি মীরা? রাগ উঠলে হাতে যাই থাক তা ছুঁড়ে মারিস কেন? এর আগে তুই গরম চা দিয়ে আমার হাত পুড়িয়ে ফেলেছিলি, আর আজকে কফি? মীরা কটমাট করে ঈশানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে গরম পানিতে চুবিয়ে তোর ছাল ছাড়াবো বাঁদর। ঈশান গলা উঁচিয়ে বলল, জোরে বল, শুনতে পাচ্ছি না। মীরা এবার আরও রেগে গেল। হাত উঁচিয়ে মগটা ছুঁড়ে মারতে গিয়েও মারল না। মীরা বারান্দা থেকে রুমে চলে এলো। খিদে পেয়েছে খুব। মীরা কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো। জিনিয়া ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কিচেনে এসে নিজের জন্য কফি বানিয়ে নিয়ে গেল। চোখে তার এখনও ঘুম। মস্তি করা আর ঘুম, এটাই জিনিয়ার দুনিয়া। আর কে কী করলো তার সেটা দেখার বিষয় নয়। কলিং বেল বাজতেই জিনিয়া দরজা খুলে দিল। এ সময় ঈশানকে দেখে জিনিয়া চমকালো, কিন্তু কিছু বলল না। ঈশান বলল, গুড মর্নিং জেনি। জিনিয়া আস্তে করে বলল, মর্নিং, কাম। ঈশান জিনিয়ার সাথে সোফায় বসতেই জিনিয়া বলল, হ্যাভ কফি? ইয়াহ। জিনিয়া উঠতে নিলেই ঈশান ওকে থামিয়ে দিল। ঈশান নিজেই গেল কিচেনের দিকে। জিনিয়া উঠতে মন চাইছিল না। ঈশান যাতে একটু হাঁপ ছাড়ল সে। ঈশান হঠাৎ কেন কিচেনে গেল তাও জানতে ইচ্ছে করছে না। তার মাথাটা ধরেছে। ঈশান কিচেনে উঁকি দিয়ে দেখল মীরা ফ্রাই প্যানে হাত চালাচ্ছে। সে পা টিপে টিপে মীরার পিছনে গিয়ে দাঁড়িয়ে ভাউ করে উঠতেই মীরা মৃদু চিৎকার করে উঠল। পিছনে তাকিয়ে দেখল ঈশান ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীরা রাগ হলো, জোর গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? ঈশান বলল, কেন, আসতে পারি না বুঝি? না, এখানে আসার কোনো রাইট নেই আপনার। ঈশান নির্লিপ্তভাবে বলল, এটা আমার ফ্রেন্ডের বাড়ি, আমি আসতেই পারি। মীরা দীর্ঘশ্বাস ছাড়ল। যতদিন ও এখানে থাকবে ঈশান এসে ওকে জ্বালাবেই। যত তাড়াতাড়ি সম্ভব মীরা বাংলাদেশে ফিরে যাবে। মীরা বলল, আসতে পারেন, কিন্তু কিচেনে কি করতে এসেছেন? আমি আজকে এখানেই ব্রেকফাস্ট করব, তাই দেখতে এলাম কি রান্না করছিস।
মীরা হাতের খুন্তি উঁচু করে ধরে বলল, তাহলে দেখুন। বলে খুন্তিটা ঈশানের হাতে ছুঁয়ে দিল, তবে সাথে সাথে আবার সরিয়ে নিল। ঈশান আউচ শব্দ করে পিছনে পিছিয়ে গেল, গিয়ে বলল, এটা কি করলি মীরা? আমার হাত জ্বলছে। মীরা মুচকি হেসে ঈশানের দিকে তাকিয়ে বলল, এতে আমার খুব ভালো লাগছে। ঈশান অসহায় মুখে মীরার দিকে তাকিয়ে বলল, তুই এতটা নিষ্ঠুর হলি কবে থেকে মীরা? মীরা ঈশানের কথায় পাত্তা না দিয়ে বলল, রান্না করা কি আরও দেখবেন? খুন্তি কিন্তু এখনও গরম আছে। ঈশান প্রেসিনে হাত ভিজিয়ে পোড়া জায়গায় হাত বুলোতে বুলোতে বলল, যাচ্ছি যাচ্ছি, কিন্তু আমি হাল ছাড়ব না। ঈশান দুপা এগোতেই মীরা পেছনে না তাকিয়ে বলল, যতই চেষ্টা করুন না কেন মিস্টার ঈশান, এই মীরাকে কখনো মানাতে পারবেন না। ঈশান মুচকি হেসে বলল, তোকে মানানোর ইচ্ছে আছে আমার, আর তুই মানবি এটা আমার ভরসা। এ দুটোই তোকে মানাতে সাহায্য করবে আমাকে মীরা। ঈশান কিচেন ছেড়ে বের হয়ে গেল। মীরার সাথে সাথে পিছন ঘুরে তাকালো। কি বলে গেল ঈশান? কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে মীরা আবার কাজে মন দিল। ব্রেকফাস্ট টেবিলে মীরা গেল না, নিজের খাবার নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ঈশানকে কিছু বলার সুযোগটুকুও দিল না। ব্রেকফাস্ট শেষে ঈশান চলে গেল। মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মীরা আর দেরি করতে চায় না, সে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার আগে সারা দিনের সাথে সাবরিনের সাথে কথা বলতে হবে। বেচারি মীরার সাথে একটু ঘোরাঘুরি করতে চেয়েছে। মীরা তাই ঠিক করেছে একদিন দুজনে ঘুরবে, তারপর চলে যাবে। জিনিয়া চলে গেছে, এখন মীরা শুধু বাড়িতে একা। তাই সে দরজা আটকিয়ে বের হলো আশেপাশে হাঁটার জন্য। বাড়ি থেকে কিছু দূর যেতেই বড় একটা পার্ক। 10টা বাজে এখন, তাই পার্কে খুব একটা মানুষজন নেই। তবে বিকেল হলে ছোট ছোট ছেলে মেয়েদের আনাগোনা বাড়ে। মীরা ঘুরে ঘুরে সব দেখছে। সবুজ গাছপালায় ভরা পার্কটা ভালোই লাগছে মীরার। একটু ঘুরে সে বাইরে আসতেই কেউ ওর নাম ধরে ডাকলো। মীরা ওর বাম পাশে তাকিয়ে দেখল ইফাজ গাড়ির ভেতর বসে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। ইফাজের চোখ জোড়া মীরার দিকে। মীরার এবার খুব বিরক্ত হলো। সে বিড়বিড় করে বলল, উফ, এরা বাপ বেটা কি পেয়েছে? আমার পিছু নিয়েছে কেন? খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ইফাজ আবারও মীরাকে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও মীরা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ইফাজ অত্যন্ত নরম গলাতে বলল, আমি জানি মীরা, তুমি আমার উপর রেগে আছো, এটা স্বাভাবিক। আমি যা করেছি তার ক্ষমা হয় না, কিন্তু এতে ঈশানের কোনো দোষ নেই। ও তখন ছোট ছিল, কিছু বুঝতো না, তাই তখন যা দেখেছে শুনেছে তাই বিশ্বাস করেছে। ভুল আমি করেছি, তাই ক্ষমা আমি চাইব। মীরা কিছুক্ষণ ইফাজের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্ষমা চাইতে বড্ড দেরি করে ফেলেছেন আপনি, আর এত দেরি করে আরও বড় অন্যায় করেছেন। এতগুলো অন্যায়ের ক্ষমা করা সম্ভব নয়। না আমি ক্ষমা করব, আর না আমার মণিমা। ক্ষমা চাওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই মীরা। আল্লাহর কাছে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চাইতে পারে এবং আল্লাহ ক্ষমা করেন। মীরা কাটকাট গলায় জবাব দিল, সৃষ্টিকর্তার সাথে মানুষের তুলনা হয় না, তার মতো উদার এই পৃথিবীতে কেউ নেই। তাই বলে এই না যে তিনি কাউকে শাস্তি দেয় না, অন্যায়কারীকে তিনি অবশ্যই শাস্তি দেয়। ইফাজ স্নিগ্ধ হেসে বলল, আমার শাস্তি তো তিনি 17 বছর ধরেই দিচ্ছেন। আমার দোষ আছে এটা আমি মানি, কিন্তু বিশ্বাস করো মীরা, আমি পিহু ঈশান একটা পরিস্থিতির শিকার। মীরা নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর ইফাজের দিকে তাকিয়ে বলল, আপনারা পরিস্থিতির শিকার নন, বরং পরিস্থিতি আপনাদের শিকার। এরকম পরিস্থিতি আপনিই তৈরি করেছেন। মীরার কথা শুনে ইফাজ অবাক হলো। এত কথা কিভাবে বলে মেয়েটা? এত কথা শিখলই বা কী করে? ইফাজ বলল, অনেক কথাই শিখে গেছো তুমি মীরা। আমি আর ছোট নেই, এখন বড় হয়ে গেছি, কথা তো শিখতেই হবে, এটাই তো স্বাভাবিক। ইফাজ বুঝল
মীরাকে এভাবে বোঝানো কঠিন। মীরা ওর থেকে বয়সে ছোট হলে কি হবে, কথায় সে অনেক এগিয়ে গেছে। ইফাজ জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, একবার ভেবে দেখো মীরা, তোমার মণিমায়ের কথাও ভাবো। 17 বছর ধরে শুধু ভেবেই এসেছি, তবে আর ভাবতে পারবো না। এটুকুই এনাফ। আমার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছি। আশা করি আর কিছু জানতে চাইবেন না। আসি। মীরা চলে যাওয়ার জন্য উদ্যত হলে ইফাজ বলল, মীরা, আমি তোমাকে ড্রপ করে দেই? তার কোনো দরকার হবে না, আমি একাই যেতে পারবো। বড়দের কথা শুনতে হয়, এটা নিশ্চয়ই তোমার মণিমা তোমাকে শিখিয়েছে। পিহুর কথা শুনে মীরা থমকে গেল। তাকে কথার জালে আটকে ফেলেছে ইফাজ। মীরা ইফাজের দিকে তাকাতে ইফাজ বলল, প্লিজ। মীরা কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসল। ইফাজ গাড়ি স্টার্ট দিল। ইফাজ এবার মীরাকে জিজ্ঞাসা করল, পড়াশোনা কত দূর তোমার? মীরার এবার অস্বস্তি লাগছে। একে তো এক ধরনের ব্ল্যাকমেল করে গাড়িতে উঠিয়েছে, আবার কথাও বলছে। না চাইতেও সে উত্তর দিল, অনার্স শেষ করেছি, বাংলাদেশে ফিরে মাস্টার্সে ভর্তি হব। ইফাজ সামনের দিকে চোখ রেখে বলল, ভালো। আর পিহু কি করছে? মীরা এবার রাগি গজগজ করছে। ইফাজের মুখে সে পিহুর নাম শুনতে চায় না। ইফাজ বুঝতে পারে যে মীরা রাগে ফুঁসছে, তাই সে বলল, বললে সমস্যা কি? আমি তো আর পিহুর সাথে দেখা করতে চাইছি না, শুধু এটুকু জানতে চাইছি। মীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, মণিমা কলেজে চাকরি নিয়েছে। ইফাজ হেসে বলল, ওহো। ততক্ষণে জিনিয়ার বাড়ির সামনে চলে এসেছে ওরা। গাড়ি থামতেই মীরা দ্রুত বের হয়ে চলে যায়। একবারের জন্য ইফাজের দিকে তাকায় না। ঈশানও ইফাজের সাথে মীরাকে দেখে অবাক হয়। এতক্ষণ সে রাস্তার ওপাশের একটা বেঞ্চের বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছিল। ইফাজের গাড়ি থেকে মীরা নামতেই ঈশান অবাক হয়ে তাকালো। মীরা ঈশানকে খেয়াল করলো না। মাথা নিচু করে সে চলে গেছে। ইফাজ গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ঈশান গাড়ি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আব্বু, তুমি এখানে? আর মীরা তোমার সাথে? ব্যাপারটা কি? ইফাজ কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ গেল ঈশানের হাতের দিকে। ইফাজের দৃষ্টি অনুসরণ করে ঈশান নিজের হাতের দিকে তাকালো। ওর হাতে বিয়ারের ক্যান। ঈশান দ্রুত তা পিছনে লুকিয়ে ফেলে। ইফাজ কড়া চোখে তাকিয়ে বলে, এসব খেতে বারণ করেছি না? আমার কথা শুনিস না কেন? তোর মা যদি জানতে পারে তাহলে তো আমাকে আরও খারাপ ভাববে। এমনিতেই তো তোর মায়ের চোখের বালি হয়ে বসে আছি। তোকে এরকমভাবে দেখলে বালির সাথে এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি সব হয়ে যাব। ইফাজের কথা শুনে ঈশান হাসল, বলল, আম্মুর সাথে দেখা হলে আর খাবো না, আম্মুকে বুঝতেই দেব না। ইফাজ কটাক্ষ করে বলে, মীরা যেমন মেয়ে, দেখ গিয়ে এখনই ফোন করে তোর মাকে হয়তো সব বলে দিয়েছে। ঈশান হতাশ হয়ে বলল, ঠিক কি বলেছ তুমি, মীরাকে মানানো বড়ই কষ্টকর। তোর মা আমাদের মেনে নেবে, ক্ষমাও করে দেবে, কিন্তু মীরা বোধহয় পারবে না ঈশান। ওর চোখে মুখে আমি আমাদের জন্য ঘৃণা দেখতে পাচ্ছি শুধু। ঈশান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুমি আম্মুকে মানাও, আমি মীরাকে দেখছি। ইফাজ ছোট ছোট চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান তার মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। ইফাজ কিছু বলল না, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মীরা এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সব দেখছে। ঈশান আর ইফাজ কথা বলছিল, কিন্তু দূর থেকে ওদের কথা শুনতে পায়নি। মীরার অসহ্য লাগছে। এই দুজন ওর পিছনে পড়েছে কেন? এখন ওর সাথে ভাব করার মানে কি? আর মীরা এত সহজে কি ওদের ক্ষমা করবে? না, কখনো না। এত বছর ধরে কেন সত্যিটা জানার চেষ্টা করলো না ওরা? এখন মীরা সব বলেছে, তাই এসেছে ক্ষমা চাইতে। করবে না সে ক্ষমা। এইসব ভাবতে ভাবতে মীরা নিজের রুমে চলে গেল। আজকে সে পণ করেছে যে বাইরে বের হবেই না, লুকিয়ে থাকবে নিজের রুমে। তাই মীরা রুমের দরজা আটকিয়ে বসে আছে। বসে বসে যাতে বোরিং না হয় সেজন্য পিহুকে ফোন করেছে সে।
কিছুক্ষণ সবার সাথে কথা বলে মীরা গোসলে গেল। গোসল সেরে মীরা তোয়ালে মাথায় পেঁচিয়ে বের হয়। চুল মুছতে মুছতে মীরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই পিঠে একটা পাথরের টুকরো এসে পড়ল, বেশ জোরে। মীরা ব্যথায় মুখ দিয়ে আহ শব্দ করে উঠল। পিছন ফিরে তাকিয়ে দেখল মেঝেতে ছোট পাথরের টুকরো পড়ে আছে। পাথরের টুকরোটা হাতে তুলে নিয়ে মীরা বারান্দার দিকে তাকালো। বারান্দার দরজা খোলাই। মীরা এবার কিছুটা বুঝতে পারল। রাগে ফুঁসতে ফুঁসতে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঈশান ততক্ষণে আর একটা পাথর ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছিল। মীরাকে দেখেই সে থমকে গেল। মীরা রক্তচক্ষু নিয়ে ঈশানের দিকে তাকালো, গলা খাঁকারি দিয়ে বলল, সমস্যা কি আপনার? কুকুরের মতো আমার পিছনে পড়ে আছেন কেন? ঈশান হাঁ হয়ে গেল। মীরা ওকে কুকুরের সাথে তুলনা করছে। ঈশান হাতে পাথরের টুকরো ফেলে দিয়ে বলল, কি? আমি কুকুর? তুই আমাকে কুকুর বললি? শুধু কুকুর নয়, বিদেশি কুকুর। সেম টু সেম আছেন। নাক কান সবই কুকুরের মতোই খাড়া খাড়া। গন্ধ শুঁকতে শুঁকতে আমার পেছন পেছন চলে এসেছেন। শুধু জিহ্বাটা ছোট, কুকুরের মতো লম্বা হলে বেশ হতো। মীরার কথায় ঈশানও এবার চটে গেল। বলল, তুই একটা কুকুর, কথায় কথায় আমাকে কামড়ে দিতি, মনে নেই? সেই ছোট্ট কুকুর এখন বড় হয়েছে, আর তাই তো কথায় কথায় খালি ঘেউ ঘেউ করিস। মীরা রেগে ওর হাতের পাথরের টুকরো ঈশানের দিকে ছুঁড়ে মারে। রাগে কটমট করতে করতে বলল, তুই কুকুর, তো শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী কুকুর। এই খবরদার, আমাকে বলছিস কিছু বলিনি। আমার বউ আর শ্বশুরবাড়ির কাউকে কিচ্ছু বললে ভালো হবে না। আপনি থাকেন আপনার শ্বশুরবাড়ি নিয়ে। দুই বাপ বেটা কি পেয়েছে কে জানে, আমার পিছনে পড়ে আছে শুধু। আমি আর থাকবোই না এখানে। মীরা এসব বলতে বলতে রুমে চলে গেল। এইসব আর ভালো লাগছে না। বাংলাদেশে ওকে যেতেই হবে, তাহলে যদি এদের থেকে রেহাই পাই। কিন্তু এরা যদি ওর পিছু পিছু বাংলাদেশেও চলে যায়, উফ, মীরার মাথা ধরে গেছে। জলদি গিয়ে 1 কাপ কফি বানিয়ে খাই। রাতে মীরা বের হয় মূলত সাবরিনের সাথে দেখা করার জন্য। সাবরিনের ফ্ল্যাট থেকে দুজনে একটা রেস্তোরাঁয় যাই। মীরা গালে হাত দিয়ে বসে আছে। সাবরিন কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে বলে, তুমি আপসেট কেন মীরা? মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, বলল, প্যারাই আছি আমি। ঈশান আর রিফাজ খান আমাকে জ্বালিয়ে মারছে। তুই খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারলেই ভালো। কিন্তু ওনারা তো বাংলাদেশেও চলে যেতে পারে, তখন কি করবে? বাংলাদেশে গিয়ে ঘাপটি মেরে কোথাও বসে থাকবো, তবুও এখানে থাকবো না। খুব টেনশন হচ্ছে আমার। সাবরিন মুচকি হেসে বলল, তোমার টেনশন এখন আরও বেড়ে যাবে। কেন কেন? যারা পিছে তো দেখো। মীরা পিছনে তাকিয়ে দেখল ঈশান এদিকেই আসছে। রাগে মীরা হাত দুটো মুষ্টিবদ্ধ করে টেবিলের উপর রাখল। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে রইল। ঈশান চটজলদি মীরার সামনে চেয়ারে এসে বসল। আরে মীরা, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? বাড়িতে গিয়ে ঘুমা। মীরা মাথা তুলে বলল, আমার ইচ্ছে, আমি এখানে ঘুমাবো নাকি বাড়িতে গিয়ে ঘুমাবো, আর দরকার পড়লে ফুটপাতে ঘুমাবো, আপনি বলার কে? ঈশান শার্টের কলারটা ঠিক করে বলল, না মানে তুই এত দূর থেকে এসেছিস, তাই তো যত্ন নিতে হবে তো, না হলে আম্মু কি ভাববে বল? তখন বলবে আমরা তোর কেয়ার করি নাই। কেয়ারের নিকুচি করেছে। ঈশান কিছু বলার আগে টেবিলে থাকা মীরার ফোন বেজে উঠল। ঈশানের চোখ গেল ফোনের স্ক্রিনের দিকে। মণিমা লেখাটা ভেসে উঠেছে। ঈশান হাত বাড়িয়ে ফোনটা ধরতে গেলে মীরা ছোঁ মেরে ফোনটা নিয়ে নিল। তারপর ঈশান অসহায় মুখে মীরার দিকে তাকিয়ে আছে। চেয়েছিল পিহুর সাথে কথা বলতে, কিন্তু মাঝখানে মীরা খলনায়িকা হয়ে দাঁড়িয়েছে। ঈশান অসহায় চোখে তাই মীরার দিকে তাকিয়ে রইল। মীরা ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ততক্ষণে ফোনের রিং বেজে বন্ধ হয়ে গেছে। মীরা ঈশানের দিকে তাকিয়ে বলল,
আমি এখন মণিমায়ের সাথে কথা বলবো, মুখটা যেন বন্ধ থাকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঈশান ইনোসেন্ট ফেস করে বলল, আমি একটু আম্মুর সাথে কথা বলি প্লিজ। মীরা কটমট করে তাকিয়ে বলল, চুপ, বেশি কথা বলবেন না, কথা বলে নাক ফাটিয়ে দেব। সাবরিন ঈশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি একটু চুপ করুন, মীরা কিন্তু সত্যি মেরে দেবে। সেটা আমি জানি, ওর মুখে চেয়ে হাত আর দাঁত চলে বেশি। সাবরিন আর মীরা দুজনেই উৎসুক দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান মেকি হাসি দিয়ে বলল, এতে তোর কি কোনো সন্দেহ আছে মীরা? মীরা কিছু বলার আগেই ওর ফোন বেজে উঠল। মীরা ঈশানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, মুখটা বন্ধ রাখবেন। ঈশান মুখে আঙুল দিয়ে চুপ করে গেল। মীরা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মণিমা বলো। কী রে, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছিস না কেন? মীরা আমতা আমতা করে বলল, ওই ফোনটা সাইলেন্ট মোডে ছিল, তাই খেয়াল করিনি। ঈশান কথা শুনেই বলে উঠল, মিথ্যা বলেছিস কেন মীরা? মীরা চট করে ঈশানের দিকে ঝুঁকে ওর মুখে হাত চাপা দিল। ঈশান অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা নিজের ইচ্ছায় ওকে টাচ করেছে, এ তো অবিশ্বাস্য। বড় বড় চোখে সে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা বলল, তো তুমি কেমন আছো? ঠিকমতো মেডিসিন নিচ্ছ তো? পিহু জোরে শ্বাস ফেলল। যা মীরাও শুনতে পেল। পিহু বলল, ওখানের কি অবস্থা, ওদেরকে খুঁজে পেয়েছিস? মীরার হাত এখনও ঈশানের মুখের উপর। গরম চোখে মীরা একবার ঈশানের দিকে তাকিয়ে বলল, না পাইনি, এত বড় শহরে খোঁজা তো মুশকিল। তবে চিন্তা করো না, তাড়াতাড়ি ওদের পেয়ে যাব, আর আমিও তাড়াতাড়ি চলে আসব। তোমাকে খুব মিস করছি। ঈশান বুঝতে পারল যে পিহু হয়তো ওদের কথা জিজ্ঞেস করছে, কিন্তু মীরা তো মিথ্যে বলছে। ঈশান মীরার হাত সরিয়ে বলল, আম্মু। মীরা এবার রেগে গেল। টেবিল থেকে ঝাল সসের বোতল থেকে সস নিয়ে ঈশানের মুখে দিয়ে দিল। ঝালে ঈশান দাঁড়িয়ে পড়ল। ঈশান একদম ঝাল খেতে পারে না। ঝালে সে হাত দিয়ে মুখে বাতাস করতে লাগলো। সাবরিন দ্রুত পানি এগিয়ে দিল ঈশানের দিকে, কিন্তু পানি খেয়েও ঈশানের ঝাল কমলো না। ঝালে এক প্রকার কাত হয়ে গেছে। মীরা কোনো রকমে পিহুকে বুঝিয়ে ফোন কেটে দিল। সাবরিন চিন্তিত হয়ে বলল, এটা কি করলে মীরা? এই সসটা সত্যিই খুব ঝাল, এখন কি হবে? ঝালে মরুক, তাতে আমার কি? বলেছিলাম না চুপ থাকতে, এখন বুঝুক। তোমার সাথে তো ঘোরা হয়েই গেছে তাই না? আমি বাংলাদেশে ফিরে যাব যত তাড়াতাড়ি সম্ভব, এখানে আর থাকবো না, আমি আসি। সাবরিন মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। মীরা তার ব্যাগ গুছিয়ে চলে গেল। ঈশান বলে উঠল, মীরা, মীরা দাঁড়া। মীরা ঈশানের কোনো কথা শুনল না। গটগট করে হেঁটে চলল সে। ঈশান মীরার পিছু পিছু গেল না, আগে তার ঝাল কমাতে হবে। ঈশান দৌড়ে রেস্তোরাঁর ভেতরে ঢুকে গেল। মীরা রাগে হাঁটছে, মেজাজটাই ওর খারাপ করে দিল। ওর পেছনে আসলে কি হবে? ও তো কিছুতেই ঈশানকে ক্ষমা করবে না। এটা কি ঈশান বুঝতে পারছে না? রেগে থাকার ফলে মীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ক্যাব না নিয়ে ও হাঁটছে। হাঁটতে হাঁটতে ফাঁকা রাস্তায় চলে এসেছে। রাস্তার এক পাশে কতগুলো ফর্সা ছেলেরা দাঁড়িয়ে আছে। মীরাকে একা দেখতে পেয়ে ছেলেগুলো ওর পিছু নেয়, কিন্তু মীরা সেসব খেয়াল করলো না। সে ঈশানকে মনে মনে হাজারটা গালি দিতে ব্যস্ত। হঠাৎ ওর ব্যাগে টান পড়াতেই মীরা রেগে গেল। নিশ্চয়ই ঈশান টেনে ধরেছে, এবার তো একটা থাপ্পড় সে দেবেই দেবে। যেই ভাবা সেই কাজ। মীরা ঘুরেই থাপ্পড় বসালো ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে মীরার দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে দেখে তো মীরার চক্ষু চড়ক কাজ। মীরা অস্থির হয়ে বলল, সরি, আই এম রিয়েলি সরি। ছেলেটা রেগে বলল, হোয়াটস রং? মীরা অসহায় হয়ে বলল, সরি, প্লিজ ফরগিভ মি। পাশের ছেলেটা বাঁকা হেসে বলল, নো বেব, ইটস ওকে, ইউ লুকিং সো হট, আই লাইক ইট। ছেলেটার কথা শুনে মীরা ভাবল, থাপ্পড় মেরে ভালোই করেছে, ছেলেগুলো বাজে। তা এখন মীরা বুঝতে পেরেছে। মীরা টান মেরে ব্যাগটা নিয়ে নিল, বলল,
আই হ্যাভ টু গো। মীরা চলে যেতে নিলে ছেলেগুলোর সামনে গিয়ে পথ আটকায়। একজন বলে, কাম অন বেব, লেটস এনজয়, কাম অন। মীরার এবার একটু ভয় হতে লাগলো। এই অচেনা জায়গায় কে ওকে বাঁচাবে, তাও আবার ফাঁকা রাস্তা এখন। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছে না। মীরা ওদের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা ছেলে তো ওর হাত ধরে বসেছে। মীরা রেগে ছেলেটার গায়ে হাত তুলতে নিলে সে ধরে ফেলে। মীরার দুহাত বন্ধ করে ফেলেছে। মীরা এবার চিৎকার করে হেল্প হেল্প বলছে, কিন্তু ওর চিৎকার শোনার মতো কেউ নেই। হঠাৎ গাড়ির তীব্র আলো এসে ছেলেগুলোর চোখে পড়তেই তারা চোখের উপর হাত দিল। মীরা পিছনে তাকিয়ে দেখল একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির আলো এসে চোখে মুখে বিঁধছে। মীরা হাত দিয়ে আলো আড়াল করল। ভাবল বোধহয় কোনো শুভাকাঙ্ক্ষিত এসেছে ওকে বাঁচাতে। মীরা এক ঝটকায় ছেলেটা থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গাড়ির কাছে গেল। তখনই গাড়ির দরজা খুলে গেল। হাতে বিয়ারের ক্যান নিয়ে বের হয়ে এলো ঈশান। ঈশানকে দেখে হতাশ হলো মীরা। শেষমেশ ঈশানের থেকে হেল্প নিতে হবে তার। ঈশান বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়ালো। একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার মীরার দিকে তাকিয়ে বলল, একটু আগে তো ভালোই কথা বলছিলি, এখন বেলুনের মতো ফুস হয়ে গেলি কেন? হাওয়া বের হয়ে গেছে এতেই? ঈশানের লাগামহীন কথাবার্তায় মীরার রাগটা আরও বেড়ে গেল। বলল, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমি কি আপনার থেকে হেল্প চেয়েছি? ঈশান মাথা কাত করে মীরার দিকে তাকিয়ে বলল, তাহলে দৌড়ে এখানে এলি কেন? যা ফাইট কর ওদের সাথে। যদি ওদের ভাগাতে পারিস তাহলে বুঝবো তোর শুধু মুখের ধার না, কাজের ধারও আছে। বাজে কথা বলবেন না। বাজে কথা বললাম কোথায়? সহজভাবেই বলল ঈশান। মীরা চুপ করে রইল। ঈশান আবার বলল, কি হলো? যা। মীরা রাগান্বিত স্বরে বলল, এ তো আমার বাঁ হাতের খেল। এরকম কত ছেলেদের সাইজ করেছি বাংলাদেশে, আর এ তো বিদেশি বাঁদর, কলা দিলে খোসা খায়, নো প্রবলেম। মীরার এহেন কথায় হাসল ঈশান। তা দেখে মীরা ছোট ছোট চোখে তাকালো ঈশানের দিকে, কিন্তু ঈশানের কোনো ভাবান্তর নেই। সে হেসেই চলেছে। মীরা কি করবে তা বুঝতে পারছে না। সে মনকে বলল, না মীরা, তোকে ভেঙে পড়লে চলবে না। এই ঈশান খানকে দেখিয়ে দিতে হবে যে তোরও সাহস আছে। মীরা এক পা করে সামনে এগোচ্ছে। ছেলেগুলোর একটু কাছে এসে মীরা দুহাত প্রসারিত করে দিয়ে বলে, কাম অন, লেটস ফাইট। বলতে বলতে মীরা এগিয়ে যাচ্ছে। মীরা ভয়ও পাচ্ছে। এই বুঝি ছেলেগুলোকে হামলা করলো। বুকটা মীরা ধকধক করছে। কিন্তু ছেলেগুলো মীরাকে অবাক করে দিয়ে পেছোতে লাগলো। মীরা অবাক হলেও সামনে এগোতে লাগলো, কিন্তু ছেলেগুলো যেন ভয় পাচ্ছে মীরাকে, তাই পালাতে লাগলো। এতে মীরা বেশ খুশি হয়। যাক, শেষমেশ নিজের সম্মানটা বাঁচালো। না হলে ঈশানের সামনে আজকে ওর ইজ্জতের ফালুদা হয়ে যেত। মীরা চেঁচিয়ে বলল, ওই বিদেশি বাঁদরের দল, কোথায় পালাচ্ছিস? ফাইট করবি না আমার সাথে? আমার নামও মীরা, আমাকে হারানো অত সহজ নয়। তাই তো দেখেই পালাচ্ছিস, শালা বাঁদর, বাঁদরামি করার জায়গা পাস না। ছেলেগুলো ততক্ষণে পালিয়ে গেছে। মীরা কিঞ্চিত হেসে বলল, উফ, বাঁচা গেল। পিছনে ঘুরতে দেখল ঈশান ওর পেছনে দাঁড়িয়ে আছে। মীরা তার এক ভ্রু উঁচু করে বলল, বলেছিলাম না এসব আমার বাঁ হাতের খেল। আমাকে দেখা মাত্রই পালিয়েছে। ঈশান মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, কাম। আমার আর নাম তোমার? মীরা সন্দেহান চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, কি বললেন? ঈশান হালকা হেসে বলল, না কিছু না, তুই সত্যি অলরাউন্ডার, কাজের কথায় সব কিছুতেই আগে, আর বাজে কথাতেও। না হলে আমিও ভাবছি ছেলেগুলো পালালো কেন। ঠোঁটের কোণায় বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে লাগলো ঈশান। তবে মীরার মনেও এই একই প্রশ্ন, ছেলেগুলো পালালো কেন? একটু আগেই তো মীরাকে তুলে নিয়ে যাওয়া ধরছিল। যাই হোক, মীরা এখন এসব ভাবা বাদ দিল। অতিদিনই ভাবা বেকার কাজ। মীরা কিছু না বলে আবার হাঁটা দিল। ঈশান তৎক্ষণাৎ বলে উঠল, কোথায় যাচ্ছিস? চল,
আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে যাই। ঈশানের কথায় তার ছেলের হাসি ফুটে উঠল মীরার মুখে। বাপ বেটা দুজনেই শুধু লিফট দিতে চাই। মীরা গলা উঁচিয়ে বলল, তার আর দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। ঈশান মীরার একটু কাছে এসে বলল, জেদ করিস না মীরা, আমি ছিলাম বলে তোর বিপদ হয়নি, তাই বলে এই না যে তোর বিপদ কমেছে। সামনে হয়তো আরও বিপদ হতে পারে, তাই বলছি চল আমার সাথে। মীরা এবার বুঝতে পারল যে হয়তো ছেলেগুলো ঈশানকে দেখেই পালিয়েছে, না হলে ঈশান এসব বলতো না। এই ছেলে তো দেখছি ক্রিমিনালদের খাতায় নাম লিখিয়ে ফেলেছে। ছেলেগুলো দেখেই পালালো। হোক বিপদ, তাও আমি আপনার সাথে যাব না। ঘৃণা করিস মানলাম, আমাকে সহ্য করতে পারিস না তাও মানলাম, কিন্তু এভাবে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না। মীরাও জেদ ধরে বলল, বলছি তো যাব না। ঈশান এবার একটু রেগে গেল। এত জেদ দেখায় কেন মেয়েটা? নিজের ভালো মন্দ কি বোঝে না? নিজের ভালো তো পাগলেও বোঝে। ঈশানের ইচ্ছে করছে কোলে তুলে মীরাকে নিয়ে যেতে, কিন্তু এটা করলে তো মীরা আরও রেগে যাবে। ঈশান শান্ত হয়ে বলল, এত জেদ করিস কেন তুই? চল আমার সাথে। ঈশান মীরার হাত ধরতে নিলে মীরা নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমাকে ছোঁয়া বা আমার হাত ধরার চেষ্টাও করবেন না। ঈশান এবার বেশ রেগে গেল। এই মেয়ের ঘাড়ের রগ তেরা, তা বেশ বুঝতে পারছে। ভাঙবে তবু মচকাবে না। ঈশান খপ করে মীরার চুলের মুঠি ধরে ফেলল। ব্যথায় মীরা আহা করে উঠল। ঈশানের এরকম কাজে হতভম্ব হয়ে গেছে মীরা। ঈশান ওর চুল ধরেছে। বড় বড় চোখে সে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে মীরাকে টেনে গাড়িতে বসায়, তারপর নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। মীরা ঈশানের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে যেন তার রক্ত ঝরছে। ঈশান সিট বেল্ট লাগাতে লাগাতে মীরার দিকে তাকিয়ে বলল, ওভাবে কি দেখছিস? আপনি এটা কি করলেন? ঈশানের সহজ স্বীকারোক্তি, তুই তো বললি তোর হাত না ধরতে, তাই ধরিনি, কিন্তু পা ধরে আনলে তো পড়ে গিয়ে ব্যথা পাবি, আর বাকি রইল তোর গরুর লেজের মতো চুল, তাই বাধ্য হয়ে চুল ধরতে হয়েছে। সিট বেল্ট পরে নে। মীরা সিট বেল্ট বেঁধে বাইরে তাকালো। এইসব যেন দিন দিন অসহ্য হয়ে পড়ছে। ঈশান গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ ওদের মধ্যে নীরবতা পালন করলো। একটু পর ঈশান গলা খাঁকারি দিয়ে বলল, তুই বাংলাদেশে ফিরে যাবি মীরা? ঈশানের কণ্ঠে মীরা এক রাশ হতাশা দেখল। বাইরের দৃষ্টি দেখেই সে বলল, আমি তো এখানে আজীবন থাকতে আসিনি, চলে তো যেতেই হবে। কণ্ঠে গভীরতা এনে ঈশান বলল, তুই কি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবি না? আমি তো বললাম যে আমি অনুতপ্ত, আমি আম্মুর কাছে গিয়ে ক্ষমা চাইব, ইভেন আব্বুও চাইবে, তাহলে তুই কেন মানতে পারছিস না? মীরা কোনো কথা বলল না, চুপ করে রইল। ঈশান বুঝল যে মীরা মুখে কুলুপ এঁটেছে, ওকে এখন বোম মারলেও কথা বলানো যাবে না। গাড়ি এসে থামল জিনিয়ার বাড়ির সামনে। মীরা গাড়ি থেকে নেমে দরজা না আটকে ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনাদের ক্ষমা চাওয়াতে যদি 17টা বছর ফিরে পাওয়া যেত, তাহলে অবশ্যই আপনারা ক্ষমা পেতেন। না, এতগুলো বছর ফিরে পাওয়া যাবে না, আর আপনাদেরও ক্ষমা করা যাবে না। এই বলেই মীরা ওখান থেকে চলে গেল। ঈশান শান্ত দৃষ্টিতে মীরা চলে যাওয়া দেখল। মীরার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি এতগুলো বছর ফিরে পাওয়া যাবে না। এই চারজনের জীবনটা শুধু একটা ভুল ওলট পালট করে দিল। জীবন থেকে কি ভুল শব্দটা কোনোভাবে তুলে ফেলা যায় না? তাহলে আর কোনো মানুষ ভুল করতো না, আর ভুলের মাসুল দিতে প্রিয় মানুষদের হারাতে হতো না। ভুল শোধরাতে শোধরাতে জীবন পার হতো না। এখনকার মানুষেরা করা ভুল শোধরাতে সারা জীবন লেগে যায়। সামান্য একটা ভুল জীবন নষ্ট করতে অল্প সময় নেয়, কিন্তু সেই ভাঙা জীবনকে জোড়াতে সারা জীবন নিয়ে নেয়। মানুষের মনে একবার কষ্টের দাগ লেগে গেলে তা কোনো দিন তোলা যায় না। কষ্টটা কোনো পেন্সিলের দাগ নয় যে রাবার ঘষে তুলে ফেলবে। কষ্টের দাগ কলমের দাগের মতোই দীর্ঘস্থায়ী। মনের পৃষ্ঠা ছিঁড়ে যাবে, তবুও কষ্টের দাগ উঠবে না। ঈশান ওখানে কিছুক্ষণ থেকে চলে যায়। সকাল সকাল জিনিয়াকে নিজের রুমে দেখে অবাক হয় মীরা, কারণ গত 1 মাসে জিনিয়া নিজের রুমে কখনোই আসতে দেখেনি মীরাকে।
তাহলে আজকে কেন এসেছে? কেমন যেন লাগছে মীরার। ওয়াশরুম থেকে বের হয়েই মীরা জিনিয়াকে দেখল হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে, মীরার জন্য এনেছে। মীরা অবাক হলেও কিছু বলল না। জিনিয়া মীরাকে মর্নিং জানালো। মীরাও জিনিয়াকে একই কথা বলে কিছুক্ষণ গল্প করে জিনিয়া চলে যায়। মীরা এতে আর মাথা খাটালো না। ভাবলো ও হয়তো চলে যাবে, তাই এসেছিল। মীরা নিজের লাগেজ গোছানো শুরু করে দিল। টিকিট বুক করা হয়নি এখনও, তবে সব কিছু তো গোছাতে হবে। যদি ভুলে কিছু ফেলে যায়, এই জন্যই গোছাচ্ছে মীরা। কিছু কিছু গুছিয়ে মীরা তার ছোটো ব্যাগে হাত দিল পাসপোর্ট বের করার জন্য। টিকিট বুক করতে হলে পাসপোর্টের প্রয়োজন আছে। কিন্তু মীরা অবাক হলো, কারণ তার পাসপোর্ট এখানে নেই। তাহলে কোথায় গেল? মীরা পুরো ব্যাগ খুঁজেও পেল না। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে চেক করলো, বিছানার তোষক উল্টে দেখল, কিন্তু পেল না। তখনই জিনিয়ার ডাক পড়ল ব্রেকফাস্ট করার জন্য। জিনিয়া ডাকছে। মীরা তাই আর খুঁজল না। ভাবলো হয়তো কোথাও আছে, খুঁজলেই পেয়ে যাবে। মীরা ব্রেকফাস্ট করতে চলে যায়। ব্রেকফাস্ট সেরে দুজনেই গল্প করলো, টিভি দেখলো। মীরার আর রুমে ফেরা হলো না। জিনিয়া আজকে বাড়িতে থেকে গেল। দুজনে দুপুরে রান্না করলো একসাথে। সময়টা বেশ ভালোই লাগলো মীরার। আজকে ঈশানের সাথে একবারও দেখা হয়নি। দেখা হবে কি করে? আজকে তো মীরা বের হয়নি। রান্না শেষে দুজনেই গোসল করে নিল। খাওয়া দাওয়া করে জিনিয়া চলে গেল। মীরা এবার দ্রুত রুমে ফিরে এলো। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও পাসপোর্টের হদিশ পাওয়া গেল না। মীরার এবার সন্দেহ হচ্ছে, কারণ ওর স্পষ্ট মনে আছে যে পাসপোর্ট ব্যাগেই রেখেছিল। পাসপোর্টের তো হাত পা নেই যে হেঁটে কোথাও চলে যাবে। মীরার এবার জিনিয়াকে সন্দেহ হলো। মেয়েটা আজকে ওর রুমে আসলো, আর আজকেই ওর পাসপোর্ট হাওয়া। মীরা তখন মনে পড়ল, জিনিয়া তো ঈশানের বন্ধু। ঈশানের কথা তো জিনিয়া শুনতেই পারে। তাহলে কি জিনিয়া মীরার পাসপোর্ট ঈশানকে দিয়েছে, যাতে মীরা বাংলাদেশে যেতে না পারে? হ্যাঁ, তাই হবে। রাগে মীরার গা জ্বলে যাচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ হতে পারলে এরকম জঘন্য কাজ করতে পারে তা জানা নেই মীরার। রাগে কিছুক্ষণ রুমে বসে রইল সে। এভাবেই দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো। মীরা এবার উঠে দাঁড়ালো। না, এভাবে হবে না, ওকে কিছু করতেই হবে। জিনিয়াকে এর মধ্যে অনেকবার ফোন করেছে, কিন্তু সে ধরেনি। এতে মীরা আরও বুঝে গেছে। মীরা দ্রুত রেডি হয়ে নিয়ে ইফাজের বাড়িতে গেল। এবার গার্ডরা মীরাকে দেখেই ঢুকতে দিল। মীরা বাড়ির ভেতরে ঢোকা মাত্রই ইফাজের সামনে পড়ল। ইফাজ এ সময় মীরাকে দেখে অবাক হয়ে বলল, মীরা, তুমি এখানে? মীরা তেজি স্বরে বলল, আগে আপনার গুণধর ছেলেকে ডাকুন, তারপর বলছি। কিন্তু ঈশান তো বাড়িতে নেই। কি হয়েছে মীরা, আমাকে বলো। আপনার ছেলে আমার পাসপোর্ট নিয়ে গেছে কোন সাহসে, যাতে আমি বাংলাদেশে না যেতে পারি? একটা কথা শুনে রাখবেন, আমি বাংলাদেশে ফিরবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আর আমার পাসপোর্ট চাই। ইফাজ এবার আরও অবাক হয়ে বলল, ঈশান তোমার পাসপোর্ট নিয়েছে? আমি তো এসবের কিছুই জানি না। জানার দরকার নেই, আগে বলুন আপনার ছেলে কোথায়? জানি না, তবে হয়তো বাড়ি গেছে। মীরা আবার চলে এলো। ইফাজ অনেকবার ডাকলো, কিন্তু মীরা ফিরেও তাকালো না। বাড়ির মানুষ গিজগিজ করছে। এ নিয়ে দ্বিতীয়বার সে বাড়ি এলো। এমনিতেই মাথা গরম মীরার, আবার বাড়ি এসে আরও মাথা গরম হয়ে গেল। রাগে সে থরথর করে কাঁপছে। আজকে যদি ঈশানকে পায় আস্ত চিবিয়ে খাবে। মানুষ ঠেলে সে এগিয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে ঈশানকে খুঁজছে, কিন্তু বান্দা লাপাত্তা। কোথায় গেল? অবশেষে মীরার চিরুনি অভিযান শেষ হলো। দূরে সোফায় বসে থাকা ঈশানের দিকে চোখ গেল তার। সাথে সব বন্ধুরাও আছে। মীরা বিড়বিড় করে বলল, আমার পাসপোর্ট সরিয়ে মদ গেলা হচ্ছে তোর? দাঁড়া, দেখাচ্ছি তোকে। মীরা সেদিকে এগিয়ে যেতে লাগলো। ঈশান মীরাকে দেখে উঠে দাঁড়ালো। মীরার লাল রঙা মুখটা দেখে বুঝতে পারল যে এখন ওর সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তাই হলো, মীরা ঝড়ের গতিতে এসে ঈশানের গালে থাপ্পড় বসালো। একটা নয়, পরপর 3টা। তারপর ভরাট গলায় বলল, এই থাপ্পড় আমার আরও আগে মারা উচিত ছিল। আমার পাসপোর্ট কোথায় সরিয়েছেন বলুন। মীরার কথা শেষ হওয়ার আগেই ঈশান জড়িয়ে ধরল মীরাকে। শক্ত করেই নিজের সাথে চেপে ধরল সে। বিরাট হলরুমে নিস্তব্ধতা বিরাজ করছে।
মুহূর্তেই সব কোলাহল বন্ধ হয়ে গেছে। উচ্চস্বরে মিউজিক বাজছে না, কেউ নাচানাচি করছে না। রং বেরঙের লাইটগুলো বন্ধ করে সাদা লাইট জ্বালানো হয়েছে, ফলে চারদিকে দিনের মতোই ঝকঝক করছে। বাড়ির প্রতিটি মানুষের দৃষ্টি ঈশান আর মীরার দিকে। ঈশান এখনও মীরাকে জড়িয়ে ধরে আছে, আর মীরা ঈশানের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। এত জোরেই ধরেছে যে মীরা ঈশানের শক্তির সাথে পেরে উঠছে না। অনেক চেষ্টা করে সে হাল ছেড়ে দিল। ঈশান মীরাকে শক্ত করে ধরে চোখ বন্ধ করে আছে। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সবাই হতভম্ব হয়ে গেল। একটা মেয়ে হঠাৎ করে এসে ঈশানের গালে 3টে থাপ্পড় মেরে দিল, আর ঈশান কিছু বলল না, উল্টে মেয়েটাকে জড়িয়ে ধরল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান তো এরকম না। এতক্ষণে তো ঈশানের রেগে যাওয়ার কথা ছিল। যে ঈশানের দিকে মেয়েরা তাকালে সে রেগে যেত, তাকে একটা মেয়ে থাপ্পড় মেরেছে, আর ঈশান কিছু বলছে না। ঈশান জড়িয়ে ধরাতে মীরাও অবাক হয়েছে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরার মানে কি, তাও আবার এতগুলো মানুষের সামনে। অন্য সময় হলে মীরা লজ্জায় পড়ত, কিন্তু এখন সে রেগে আছে খুব। তাই আপাতত লজ্জাগুলো চোখ থেকে সরিয়ে পায়ের নিচে রেখেছে। মীরা এখনও ছোটাছুটি করছে, নিজেকে ছাড়াতে না পেরে কেঁদে দিল। চোখ দিয়ে তার গলগল করে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়তে লাগলো। যাদের থেকে দূরে সরতে চায় তারা কেন ওর এত কাছে আসছে কেন? মীরা নিজের মনকে সায় দিল, না মীরা, এদের উপর মায়া করবি না। এরা খারাপ মানুষ। তোর মণিমায়ের থেকে 17 বছর কেড়ে নিয়েছে। এরা শাস্তি পাওয়ার যোগ্য। মীরা ঈশানের শার্ট টেনে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে। এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরতে লজ্জা করছে না আপনার? আমাকে ছোঁয়ার এত সাহস পেয়েছেন কোথায়? ছাড়ুন আমাকে। ঈশান মীরাকে ছাড়ার পরিবর্তে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মীরার এখন অস্বস্তি হচ্ছে। এসব করছে কি ঈশান? সে আশেপাশে তাকিয়ে দেখল সবাই এখনও ওদের দিকে হাঁ করে তাকিয়ে। দেখল সবাই এখনও সিনেমার শুটিং চলছে, সেই রকম হাঁ করে তাকিয়ে দেখছে, গিলছে আর মজা নিচ্ছে। এখন এদের মুখ দিয়ে 1000 মাছি গেলেও এরা টের পাবে না। কিন্তু লন্ডনে মাছি আছে, থাকবে না কেন? আছে নিশ্চয়ই, কিন্তু এই জঘন্য জায়গায় মাছি আসতেও না আর ছিটকায়। মীরা আবার ঈশানকে ছাড়তে বলে, কিন্তু সে ছাড়ল না। তুই বাংলাদেশে ফিরে যাস না মীরা? ঈশানের শীতল কণ্ঠে মীরা কেঁপে উঠল। এই কণ্ঠটা কেমন যেন লাগছে মীরার, কেমন নেশাজন্য কণ্ঠ, যা মেয়েকে পাগল করে দিতে পারে। কিন্তু মীরা ভেবেই নিয়েছে যে সে পাগল হবে না, কিছুতেই না। ঈশান নামক ব্যক্তিটাকে তো তার ঘৃণা করতে হবে, পাহাড় পরিমাণ ঘৃণা। মীরা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে সবার সামনে আর হাসির পাত্র বানাবেন না, দয়া করে আমাকে ছাড়ুন। ঈশান মীরার কথা তোয়াক্কা না করে চোখ বন্ধ করেই বলল, আই লাভ ইউ মীরা, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আমাকে ছেড়ে যাস না, আমি আর নিতে পারছি না। আমার জীবন থেকে সব চলে যাচ্ছে, প্লিজ মীরা। উপস্থিত সবাই ঈশানের কথাই অবাক। থাপ্পড় খেয়ে শেষমেশ প্রপোজ করে দিল। জীবনে বোধহয় এই প্রথম দেখল সবাই। ঈশানের এহেন কথায় ভড়কে যায় মীরা। তবে সে ভাবে এগুলো সব ঈশানের নাটক, ক্ষমা পাওয়ার জন্য নাটক করছে। কিন্তু এখন তো ঈশানের থেকে ছাড়া পেতে হবে, আর ঈশান তো ছাড়ছেই না। মীরা আলতো করে ঈশানের পিঠে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, ঈশান। মীরার এরকম নরম কণ্ঠে হাত আলগা হয়ে এলো ঈশানের। ভাবল হয়তো মীরা তার অনুভূতি কিছুটা হলেও বুঝতে পেরেছে। কিন্তু মীরা ঈশানকে অবাক করে দিয়ে এক ঝটকায় সরিয়ে দিল এবং সাথে সাথে আর একটা থাপ্পড় বসিয়ে দিল ঈশানের গালে। থাপ্পড় খেয়ে ঈশান মীরার দিকে তাকিয়ে রইল। চোখ দুটো তার লাল হয়ে গেছে, রাগের কারণে না, অনুশোচনার কারণে। ওই চোখে এখন কোনো রাগ স্পষ্ট নয়, সেখানে ভালোবাসা জন্মেছে। ভালোবাসার আড়ালে রাগগুলো সব চাপা পড়ে গেছে।
মীরা তেজি কণ্ঠে বলল, এসব নাটক পর্দায় গিয়ে দেখাবেন, আমাকে না। আমি এসব নাটক দেখতে আসিনি। আমার পাসপোর্ট আমার ফেরত চাই, না হলে এর পরিণাম ভালো হবে না। ভাববেন না যে আমি সেই আগের মীরা। আমি এখন সেই আগের মীরা নই। একটুতেই কান্না করি না। কেউ বগলে আঘাত করলে কাঁদতে কাঁদতে মণিমায়ের কাছে গিয়ে বিচার দেয় না। নিজের বিচার এখন আমি নিজে করতে শিখে গেছি। আমাকে 5 বছরের মীরা ভাবলে ভুল করেছেন আপনি। ঈশান চুপ করে মীরার কথাগুলো শুনছিল। ঈশানের পিছনে ওর বন্ধুরা সব দাঁড়িয়ে, সবাই মীরার কাজে অবাক হয়ে গেছে। যারা বাঙালি তারা কিছু কিছু বুঝতে পারলেও ওখানকার মানুষরা হাঁ করে রয়েছে, ঘটনার কিছুই বুঝতে পারছে না। ঈশান ভেজা গলায় উত্তর দিল, মীরা, আমার পাসপোর্ট কোথায়? আর কোন সাহসে আমার পাসপোর্টে হাত দিয়েছেন? আমি আপনার মুখ দেখতে চাই না বলেই তো চলে যেতে চাইছি। তাহলে কেন যেতে দিচ্ছেন না? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মরে যাব এখানে থাকলে। মীরার কথাগুলো ঈশানের ভেতরটা যেন জ্বালিয়ে দিল। চোখে পানিপূর্ণ ঈশানের শুধু গড়িয়ে পড়া বাকি, কিন্তু চোখের পানিগুলো গড়িয়ে পড়তে চাইছে না। তারাও বেইমানি করছে ঈশানের সাথে। মীরাকে ঈশানের কষ্টগুলো দেখাতে চাইছে না। ঈশান ধরা গলায় বলল, মীরা, আমি চাই তুই। ঈশান তার কথা শেষ করতে পারল না। তার আগে মীরা বলে উঠল, কী চান আপনি? আর আপনার কোন চাওয়াকে আমি গুরুত্ব দেব তা ভাবলেন কি করে? ঈশান আর কিছু বলার সুযোগ পেল না। মীরা আবার বলল, কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। আমারও হয়েছিল ফেলে আসা বছরগুলোতে। আমিও মণিমায়ের মতো আশায় ছিলাম যে একদিন আপনারা ঠিকই আসবেন, কিন্তু না, আপনারা এলেন না। মণিমায়ের কষ্ট দেখে আমিও কষ্ট পেতাম খুব, কিন্তু এই কষ্টগুলো কেউ দেখতে আসতো না, আর না কেউ সান্ত্বনা দিত। আর আপনি এখন আপনার কষ্ট দেখাতে এসেছেন। কি ভেবেছেন আমি আপনার কষ্ট দেখে গলে যাব? না, আমি এখন শক্ত হয়ে গেছি। আঘাত পেতে পেতে এখন আর কোনো আঘাত আমাকে কাবু করতে পারে না। আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার চেয়ে 1000 গুণ বেশি কষ্টে আমরা থেকেছি। আমাদের কষ্টের নিচে আপনার কষ্টগুলো খুবই তুচ্ছ। কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে ফেলেছে। এতদিন ঈশান মীরার কঠোরতা দেখলেও আজ মীরার দুর্বলতা সে খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। মীরা নিচের দিকে চোখ নামিয়ে কেঁদে যাচ্ছে। ঈশান আস্তে করে মীরার সামনে গিয়ে দাঁড়ালো, আলতো করে মীরার হাত ধরল। মীরার চোখ তুলে ঈশানের দিকে তাকাতেই ঈশান মীরার চোখের পানি মুছে দিল। তারপর মীরার হাতে ওর পাসপোর্ট ধরিয়ে দিয়ে বলল, তোর কষ্টের দাগ হয়তো মুছতে পারবো না, বাট আই প্রমিস তোর কষ্টের ভাগিদার হয়ে সারা জীবন থাকবো। আমি তোকে আটকাবো না, তুই যেখানে ইচ্ছা সেখানে যা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর পাশে সব সময় আমাকে পাবি। আর খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। মীরা আর কোনো কথা বলল না, চুপচাপ পাসপোর্ট নিয়ে বের হয়ে এলো। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করছি। বোধহয় এই গল্প আপনাদের তেমন ভালো লাগছে না, তাই হয়তো লাইক, কমেন্টস, ভিউ বেশি হচ্ছে না। এর পরে শ্যামাঙ্গিনী গল্প দেব। শ্যামাঙ্গিনীর প্রথম পর্ব দিয়েছি, এর পরের পর্বগুলো দেব। শ্যামাঙ্গিনী গল্প 18+ অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য গল্প। হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাহলে আজ আসি, নমস্কার।